ফখরুল এ পর্যন্ত বিদায় নিয়েছেন কয়বার রাজনীতি থেকে? আমার হিসাব লেখা মতে 3 বার। 2019 সালে, 2018 সালের 31 ডিসেম্বর নির্বাচনের পর 2019 সালের মার্চে তিনি একবার রাজনীতি থেকে বিদায় নেবার ঘোষণা দিয়েছিলেন। 2024 সালে যখন 7 জানুয়ারি নির্বাচন হয়, তার 2 মাস পরে তিনি রাজনীতি থেকে বিদায় নেবার ঘোষণা দিয়েছিলেন। আবার 2026 সালে রাজনীতি থেকে, এই যে এপ্রিলের 19 তারিখ রাজনীতি থেকে বিদায় নেওয়ার ঘোষণা দিয়েছিলেন। ঘোষণা দেওয়ার 7 দিন পর আবারও তিনি রাজনীতিতে ফিরেছেন একটি ফ্যাসিবাদী কথা দিয়ে। জামায়াতকে আর এগুতে দেওয়া হবে না, টিকতে দেওয়া হবে না, এদেরকে নির্মূল করা হবে, ফ্যাসিবাদী কথা দিয়ে তিনি ফিরেছেন। ঠিক আবার পিছনে যাই, 2024 সালে তিনি যখন ঘোষণা দিয়েছেন, তার বয়স হয়েছে, ক্লান্ত হয়েছেন। অর্থাৎ 2024 সালের 7 জানুয়ারি আওয়ামী লীগ কিন্তু আবার ক্ষমতায় এসেছিল। আওয়ামী লীগ ক্ষমতায় আসলেই তিনি বিদায় নিতে চান, তার মিশন দায়িত্ব শেষ হয়ে গিয়েছে। তখন তিনি মার্চ মাসে ঘোষণা দিয়েছিলেন রাজনীতি থেকে বিদায় নেবেন, তিনি ক্লান্ত, পরিশ্রান্ত। কিন্তু তার 2 মাস পরে মে মাসে তিনি আবারও ঘোষণা দেন এইভাবে যে আওয়ামী লীগের শাসন কার্যক্রম সব দিক দিয়ে আমি অপছন্দ করি না। তারা মুক্তিযুদ্ধের দল, বড় দল, বঙ্গবন্ধুর দল, তারাই তো রাজনীতির দিক গতিপথ ঠিক করবে, তাদের রাজনীতি ঠিক আছে। এই কথা ফ্যাসিবাদী কথা, কিন্তু এই কথা বলে তখন 24 সালে তিনি আবার ফিরে এসেছেন রাজনীতিতে। 2018 সালের 31 জানুয়ারি যখন নির্বাচন হয়, ফেব্রুয়ারি মাসে তিনি আবার বিদায়ের ঘোষণা দিয়েছিলেন। 19 সালের ফেব্রুয়ারি মাসে, তাও আবার এপ্রিল মাসে তিনি বলেছেন আওয়ামী লীগ না থাকলে যুদ্ধাপরাধের বিচারগুলো হতো না। ফাঁসি দিয়েছে ভালো কথা, তবে বিচারটা স্বচ্ছ হলে আরেকটু ভালো হতো। 3 বার বিদায় নিয়েছেন, 3 বার তিনি 3টি কথা দিয়ে আবার রাজনীতিতে ফিরে এসেছেন। এর মধ্যে তিনি 3 বার কেঁদেছেন। এক, যেদিন বেগম খালেদা জিয়াকে বিএনপির নেতারা গান গাইতে গাইতে জেলে দিয়ে এসেছে, সেদিন মির্জা ফখরুল কেঁদেছিল। আবার 2018 সালের নির্বাচনে যখন বিএনপি বেগম খালেদা জিয়াকে জেলে রেখে নির্বাচনে অংশগ্রহণ করে, তখনও বিএনপি কেঁদেছিল, মির্জা ফখরুল কেঁদেছিল। আরেকবার কেঁদেছিল একটি কর্মী সমাবেশে, ঘরোয়া সমাবেশে, যে ছাত্রদলের নেতাদেরকে দেখা হলে তারা বলে যে ঢাকায় এসে তারা রিক্সা চালায়, এই কথা বলে তিনি কেঁদেছিলেন। দ্যাটস মির্জা ফখরুল এখন জামায়াতকে নির্মূল করতে চায়। এদিকে নিজে তো নির্মূল করতে চায় জামাতকে, এদিকে ইসলামী ব্যাংক ধ্বংস করার জন্য আবারও লেলিয়ে দেওয়া হয়েছে এস আলমকে। স্বাগত জানিয়ে এস আলমকে স্বাগত জানানোর মাধ্যমে ইসলামী ব্যাংক ধ্বংস করার নতুন সূচনা, চূড়ান্ত ধ্বংস করার নতুন সূচনা। অর্থাৎ এস আলমের হাতে আবারও ইসলামী ব্যাংক সহ দেশের ব্যাংকিং ব্যবস্থা তুলে দেওয়ার পায়তারা চূড়ান্ত হয়েছে। ছাত্রদলদেরকে দিয়ে ঘোষণা দেওয়ানো হয়েছে শিবিরকে হয় পিটিয়ে বা ফাঁসি দিয়ে মারা হবে আইন হাতে তুলে নিয়ে, নয়তো ফাঁসি দেওয়া হবে সরকারের মাধ্যমে। ভয়ঙ্কর কথা, কিন্তু আইন হাতে তুলে নিয়ে পিটিয়ে মারবে, আর নয়তো ফাঁসিতে ঝুলিয়ে মারবে। কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রদলের নেতা। এইদিকে পুলিশের সামনে থানায় ঢুকে পুলিশের সহযোগিতায়
উপরের নির্দেশে অর্থাৎ মির্জা ফখরুলদের নির্দেশে ডাকসুর নির্বাচিত প্রতিনিধিদেরকে বেধড়ক পিটিয়েছে। মির্জা ফখরুল কিন্তু সব শুরু করে দিয়েছে, নির্মূল করবে এ কথা বলে নাই, নির্মূল করা শুরু করে দিয়েছে। এবার শিবির নিজেকে কিভাবে রক্ষা করবে এটা শিবির নিজেই ভালো জানে, জামায়াত নিজেই ভালো জানে। তারা মিঠা কথা বলুক, তাদের কর্মী সমর্থকদেরকে জামায়াত বিএনপি আওয়ামী লীগ মারুক, তাদের কি আসে যায়? মারার পরে বাড়িতে গিয়ে 2-4-5 হাজার টাকা করে দিয়ে আসবে, কিছু চাল ডাল কিনে দিয়ে আসবে, এটাই তারা করবে। কিন্তু তারা সিস্টেমের অপসংস্কৃতির, রাজনৈতিক অপসংস্কৃতির পথে বাধা হয়ে দাঁড়িয়ে বিপরীত মুখে হাঁটতে পারে না। এবং বেধড়ক পিটিয়েছে। মিডিয়া দিয়ে শেমিং করানো হচ্ছে, তাদেরকে রাজনৈতিক শেমিং করানো হচ্ছে, কোণঠাসা করার মাধ্যমে তাদেরকে হত্যার সামাজিক সম্মতি আদায় করা হচ্ছে। চট্টগ্রামে সরাসরি অস্ত্র দিয়ে মহড়া, স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিনের কোনো বক্তব্য নেই এই বিষয়ে, কোনো নির্দেশনা নেই। অর্থাৎ তার যে ব্যর্থতা, আইনশৃঙ্খলা পরিস্থিতির দুর্গতি, জ্বালানি সংকট সমাধানের ব্যর্থতা এবং ক্ষমতায় আসার পর ডায়নামিজম সৃষ্টি করতে না পারা, এসব ঢাকার জন্যই সালাউদ্দিন, মির্জা ফখরুলরা এসব করার তোড়জোড় করছে। শিবির জামায়াতকে উগ্রপন্থার নামে দমনের মাধ্যমে রাজনৈতিক প্রতিপক্ষকে দমন করার আওয়ামী সেই সংস্কৃতি তারা আবার উন্মুক্ত করতে যাচ্ছে। আমরা আগামী কতদিনের জন্য সেই সংস্কৃতি দেখব সেটি এখন আমাদের আসলে দেখার বিষয়। তবে একটি যে নতুন দুর্যোগ শুরু হতে যাচ্ছে তা এই বেশ কিছু ঘটনার মধ্যে ইঙ্গিত দেয়। জাইমা রহমানকে ইজ্জত রক্ষা আসলে তাদের মূল ইমোশন না। যদি জাইমা রহমানের ইজ্জত রক্ষাই তাদের প্রধানতম ইমোশনটি হতো, তাহলে ডাক্তার মুরাদের বাড়িঘর অক্ষুণ্ণ থাকতো না, নাহিদ রেনের বাড়িঘর অক্ষুণ্ণ থাকতো না। তাদের মূল টার্গেট হলো আসলে প্রতিপক্ষকে দমন করা। সেই ক্ষেত্রে যার হাতে যতটুকু সুযোগ আসে সেই সুযোগটুকুকে ব্যবহার করা। জাইমা রহমানকে এখন আসলে ছাই, কিছুই না, তার নাম করে নিজেদেরকে রিলেভেন্ট করার চেষ্টা করছে। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।